মেহেদী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই যে একটা পোলার্টে বিষয় এর মধ্যে তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এই প্রত্যর্পণ চুক্তির আওতায়। যেটি নতুন করে জানতে পারলাম যে ভারতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হবে। আমার প্রশ্ন হচ্ছে যে আদালতের শরণাপন্ন হবে আসলে কি কারণে? মানে প্রথম প্রশ্ন হচ্ছে, ওনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়া যায় কিনা, উনি প্রত্যর্পণ চুক্তির আওতায় বন্দী কিনা, এই কারণে, নাকি বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে তার যে বিচারের রায় হয়েছে সেইগুলো আপনারা আপনাদের দিক থেকে জাজ করবেন, অর্থাৎ ভারতের আদালতে জাজ করবে এই বিষয়ে যা হচ্ছে কিনা, আসলে কোন বিষয়ে? ধন্যবাদ। প্রথমে যেটা বলি, যেটা আপনার ভারত সরকারের পক্ষ থেকে একটা কথাই বলা হয়েছে যে ভারতের বিচার ব্যবস্থা এবং আইনি দিক খতিয়ে দেখা হবে প্রত্যর্পণ বিষয়টা। কিন্তু আদালতে শরণাপন্ন হওয়ার বিষয়টা ভারতের একটি সংবাদপত্র তারা এক্সট্রাডিশনের পদ্ধতিটা কি এটা বিশ্লেষণমূলক একটা প্রতিবেদন প্রকাশ করে ইন্ডিয়ান এক্সপ্রেসে, এবং সেই প্রতিবেদনে এটা বলা হয়ে থাকে। এবার বিষয়টা হচ্ছে এই কারণেই যে 1962 সালে ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, যেটা ভারতীয় চুক্তি, এবং আইন আছে যে আইনটার ভিত্তিতে ভারত বিভিন্ন দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে। প্রথম তো একটা প্রশ্ন বলে রাখাই ভালো যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবতীয় ভারতের সঙ্গে চুক্তি করেছেন সবই প্রায় দেশকে বিক্রি করে দেওয়ার জন্য। শুধু এই 2013টাকে বাংলাদেশে বিএনপি সরকার ভরসা করছে। এটা শেখ হাসিনা একটা ভালো চুক্তি করেছিলেন যেটাতে দেশ বিক্রি হয়, যেটা দারুণ। বারবার কথা বললেই বলছেন 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। একটা চুক্তি অন্তত শেখ হাসিনা বৈধতা পেল, এর জন্য ধন্যবাদ বাংলাদেশ সরকারকে যে এটা দেশ বিক্রি করে। দ্বিতীয়ত, তারা বারবার বলছেন যে পলাতক আসাম, দণ্ডপ্রাপ্ত আসাম। শেখ হাসিনা যখন ভারতে আসেন তখন তিনি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী নয় প্রধানমন্ত্রী, কারণ তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েও আসেন। সেই চুক্তি অনুসারে বলা, আইন অনুসারে, চুক্তি নয়, 1962 সালের আইন অনুসারে বলা আছে ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেটের কাছে পত্র জমা দেবেন যে এই বিচার সঠিকভাবে হয়েছিল, আর কোনো মানে যেভাবে পদ্ধতিগতভাবে বিচার এবং সাজা শাস্তি দেওয়া হয়েছিল সেটা সঠিক কিভাবে দেওয়া হয়েছিল এবং তার সাক্ষ্য প্রমাণ সহ। এই প্রশ্নটার উত্তরটা পাওয়া জরুরি যে আইসিটি ট্রাইব্যুনালের রায়ের যাবতীয় প্রতিবেদন এবং সাক্ষ্য প্রমাণ তার সমস্ত তারা ভারতকে দিয়েছেন কি, যদি দেন তাহলে তখন ভারত এটা ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করবে। আপনি কি নিয়ম জানেন আইন। কোনো কাগজপত্র, সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়নি, ট্রাইব্যুনালের কাগজপত্র দেওয়া হয়নি? আমরা তো আমি নিজেও প্রশ্ন করেছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়, তো তারা মানে সরাসরি জবাব দেননি, কিন্তু বোঝা গিয়েছিল যে বাংলাদেশ সরকার এমন কোনো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হাদির হত্যাকারীদের বিষয়ে যাবতীয় কাগজপত্র দেওয়া হয়েছে, কিন্তু শেখ হাসিনার বিষয়ে যাবতীয় কাগজপত্র দেওয়া হয়েছে কিনা এবারে স্পষ্টভাবে তারা বলেননি, যেহেতু স্পষ্টভাবে কোনো সাংবাদিক প্রশ্নও করেন। এই সরাসরি প্রশ্নের একটা সরাসরি উত্তর আগে পাওয়া দরকার যে হ্যাঁ তারা দিয়েছেন। ভারত সরকার বলছেন তারা জানেন। আমি বাংলাদেশ হাই কমিশনও খোঁজ করেছি, তারাও সেরকম, তারা নোট ভার্বেলে তাদের কাছে যা আসবে তারা ডাকঘরের মতো তারা পৌঁছে দেবেন ভারত সরকারের কাছে, কিন্তু এখন পর্যন্ত খালি নোট ভার্বালেই পৌঁছে দিয়েছেন, আর তো কিছু পৌঁছেছেন বলে কিছু জানা নেই। এবং এমন একটা রায়, যে রায় ওয়েবসাইটে পর্যন্ত সরকার দেয় না, মানে কেউ বাংলাদেশে কজন পড়েছেন, কিছু কিছু আইনজীবীরা জোগাড় করে পেয়েছেন, পড়েছেন, এটা হচ্ছে কিছু, তাও আবার কোনো পিডিএফ কপি নয়, শুনলাম সেটা নাকি স্ক্যান্ড কপি, তার অনেকাংশই উদ্ধার করা যায় না। এবং তো আর জঘন্য রকম ইংরেজি ভুল আছে শুনেছি, যারা আইনজীবী পেয়েছেন তারা কেউ কেউ বলেছেন ভীষণ ইংরেজি ভুল আছে, ফলে ইংরেজি ওই ভুল থাকলে আবার ম্যাজিস্ট্রেট ডেকে মেকে ফেলে দিতে পারেন ডাস্টবিনে। এখন তিনি তো মানে বুঝবেন না যা ইংরেজিতে লেখা হয়েছে। ফলে আমার কাছে বিষয়টা আপনি যেটা বললেন তার এক কথায় উত্তর হচ্ছে এই ব্যাপারে বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে বলতে হবে যে তারা আইসিটি ট্রাইব্যুনালের রায় ভারত সরকারের কাছে পৌঁছেছেন কিনা এবং তার সাক্ষ্য প্রমাণ জমা দিয়েছেন কিনা। আমি তো শুনেছি সাক্ষ্য ওইটা প্রমাণ ঠিক তো আছে, আপনি যেটা বলছেন সেই ঠিক আছে, কিন্তু আমার জানতে চাওয়ার বিষয় হচ্ছে যে তাহলে ভারতের আদালতে কোন বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতের শরণাপন্ন হওয়ার কথাবার্তা হচ্ছে, বা তারা মনে করছে শেখ হাসিনার যে বিচারের রায় সেটি বাংলাদেশের ট্রাইব্যুনালে ঠিক আছে, এই বিষয়টি আবার পুনর্বিবেচনা ভারতের আদালত করবে, নাকি প্রত্যর্পণ চুক্তির আওতায় তিনি পড়েন কিনা এইটি বিবেচনা করবেন, কোনটি আসলে?
দুটোই। ভারত কেন এটি ফিল করছে, মানে এতদিন পরে এসে যে আদালতের শরণাপন্ন হতে হবে বা আদালতের মতামত নিতে হবে? না, এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব কূটনৈতিক পরিভাষার মাধ্যমে প্রতিক্রিয়া দেয়। আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো নয়, সে পররাষ্ট্রের মধ্যে অত্যন্ত কাঁচা, কারণ তারা সব শব্দ ব্যবহার করেন যেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোমেসির ভাষা নয়। মাফিয়া, গণহত্যাকারী, এসব পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষা নয়। যাই হোক, আমাদের এখানে বরাবর প্রথম দিন থেকে একটাই কথা বলা হয়েছে যে আমরা একটা নোট ভার্বালে পেয়েছি, আমরা ভারতের আইন এবং বিচার বিভাগের পরামর্শ নিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। যে আসলে এক্সট্রাডিশন বিষয়টা কি, কিন্তু এই বিষয়টা তো সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আমি বলছি না যে কেবলমাত্র বাংলাদেশের, আমি বলছি ভারতেরও হয়তো অনেকের ধারণা ছিল না। এক্সট্রাডিশন মানে তুই চাইলেন তাকে ফেরত দিয়ে দেওয়া হলো, এরকম একটা ধারণা। ভারতের বহু আর্থিক অপরাধী যাদের ভারত চাইছে যুক্তরাজ্য থেকে ফেরত, আপনারা নাম জানেন সকলেরই, ললিত মোদী, নীরব মোদী, বিজয় মালিয়া, তারা সব লন্ডনের আদালতে তাদের বিচার চলছে। ভারত তাদের যাবতীয় কাগজপত্র সেখানে পাঠিয়েছে এবং সেখানে বিচার চলছে। সেই বিচার প্রক্রিয়া শেষে তারা তখন সিদ্ধান্ত নেবে, হ্যাঁ এরা প্রকৃত অপরাধী, সুতরাং এদেরকে ভারতে ফেরত পাঠানো হোক। যুক্তরাজ্যের থেকেও তো ফেরত, এর আগে একবারই একজন কুখ্যাত অপরাধীকে ভারত পর্তুগাল থেকে আনতে পেরেছিল প্রত্যর্পণ চুক্তি অনুসারে। দীর্ঘ সময় 2 বছর প্রায় লেগেছিল, মানে আইন আদালতের পর। কিন্তু ভারতকে লিখিত প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে আমরা তার ফাঁসি দেবো, তবেই পর্তুগাল তাকে প্রত্যর্পণ করেছিল। এবং আপনি যদি দেখেন 2013 সালের যে চুক্তি অনুসারে শেখ হাসিনা যাদের উলফা জঙ্গিদের ভারতের হাতে তুলে দিয়েছিলেন, তাদের কিন্তু কাউকে ফাঁসি দেওয়া হয়নি। তারা কিন্তু পরবর্তীকালে মূল স্রোতে ফিরে এসছে, তারা মূল স্রোতের রাজনীতির সঙ্গে এখন যুক্ত। ফলে ভারতের আইনেও এটা আছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যদি দেখা যায় কাউকে রাজনৈতিক কারণে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, শেখ হাসিনা একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এ বিষয়ে তো কোনো সন্দেহ কারণ নেই, তিনি বিএনপি জামায়াত এদের সকলের প্রতিদ্বন্দ্বী। ফলে তার বিরুদ্ধে রাজনৈতিক কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার বিষয় আছে, সেটা ওই ম্যাজিস্ট্রেটই দেখবে। ফলে সেটা এক কথায় খারিজ হয়ে যাবে যদি রাজনৈতিক কারণ। আর দ্বিতীয়ত এটা হচ্ছে 6 মাস পর ঘটেছে না, তিনি যেদিন এসেছিলেন সেদিন যদি সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকার উনি তাকে রাতারাতি শাস্তি দিয়ে, কারণ তাকে তো অনেক কিছু ব্যবস্থা করতে হয়েছে না, যে আইসিটি ট্রাইব্যুনালের পরিধি বাড়াতে হয়েছে, অর্ডিন্যান্স করতে হয়েছে, যা যা করতে হয়েছে ইত্যাদি করতে করতে তাদের 6 মাসের বেশি সময় লেগে গেছে। তারা ভেবেছেন তারা যেটা করেছে এটা গোটা দুনিয়া সবাই মেনে নেবে, এটা কেউই মানবেন না। এটা বাংলাদেশের এক ধরনের রাজনৈতিক নেতারা বলে থাকেন বারবার, পলাতক এবং দণ্ডপ্রাপ্ত, যেটা ভারতের কাছে নেই কোনো কাগজপত্র। আহ, তার মানে এখন বিষয়টি আদালতের এখতিয়ার হয়ে যাচ্ছে পুরোপুরি, কূটনৈতিক জায়গা থেকেও আদালত এখন বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে। যদি পাঠায়, যদি আইসিটি ট্রাইব্যুনাল রায় সাক্ষ্য প্রমাণ সমেত, এভিডেন্স শব্দটা লেখা আছে আইনে। হুম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আদালতে শরণাপন্ন হবে কে? ভারত সরকার নাকি শেখ হাসিনা নিজে? ভারত সরকার। না, শেখ হাসিনা তো নয়। ভারত যদি ভারত সরকারকে যাবতীয় আইন মোতাবেক যাবতীয় কাগজপত্র তারা যদি পাঠান, তখন ভারত সরকারকে দিতে বাধ্য। বুঝতে পারছি, ক্লিয়ার। এখন এই সংক্রান্ত একটু অন্য বিষয়ে যায়। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফরের বিষয়টি, আপনি কি জানেন? মানে বিহাইন্ড দ্য স্ক্রিন তো অনেক কিছু হয়, আমরা যে সার্ফেসটুকু দেখি রাজনীতি বা কূটনীতির ভিতরে ভিতরে, তার বাইরে অনেক কিছু হয়ে থাকে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে শর্ত জুড়ে দেওয়া হলো, শেখ হাসিনাকে ফেরত দেওয়া সহ 3টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে ভেতরে কিছু ঘটছে? আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাবেন কি যাবেন না, স্পষ্ট কোনো বার্তা কি আছে কিনা দুই দেশের অভ্যন্তরীণ পর্যায়ে, মানে ভিতরে কিছু অন্য কিছু ঘটছে কিনা? যতদূর জানি এ বিষয়, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের, ভারত সফরের প্রস্তুতি নেওয়া চলছিল মানে এটাও আমি জানি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিভিন্ন বিভাগের অফিসার, তাদেরকে বলা হয়েছিল সফরের যাবতীয় প্রস্তুতি নিতে। এমনকি আমার কাছে একটা ইন্টারনাল নোটও এসেছিল, আমি পেয়েছিলাম, তাতে বিভিন্ন উইংস এর কাছে তাদের কি ভিউ, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। যে মত অর্থাৎ একটা প্রস্তুতি তাদের বলা হয়েছিল, তোমরা সফর হবে কি হবে না পরে ঠিক হবে, কিন্তু প্রস্তুতিটা নিয়ে রাখো। এবং যে প্রস্তুতির কারণে বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে, আমি জানি 2টি 5 তারা হোটেল, তাজ এবং মৌর্য শেরাটন, এই 2টি জায়গায় সম্ভাব্য
20 জন প্রতিনিধি দল সহ প্রায় 100 ব্যক্তির জন্য রুম খোঁজা হচ্ছিল, মানে বাল্ক বুকিং যাকে বলা হয়। সেটা আমাদের থেকে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা এরকম একটা প্রভিশনাল বুকিং, অনেক হোটেলেই প্রভিশনাল বুকিং করা যায়, পরে হয়তো ড্যামারেজ দিতে হতে পারে, এটা অন্য বিষয়। কিন্তু প্রভিশনাল বুকিং এটা এক্স্যাক্টলি কোন হোটেলটা শেষ পর্যন্ত স্থির হয়েছিল এটা আমি বলতে পারছি না। আমি দুটো হোটেলেরই নাম শুনছিলাম।